ঈদ মোবারক। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আর একটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। যদিও আগামীকালকে ঈদ, রাত পোহালেই ঈদ, খুশি আনন্দ ইত্যাদি। তারপরেও আজকে আমরা একটু আনন্দ তো করবো, এই আনন্দের কথা বলবো, তারপরে আমাদের ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। সুপ্রিয় দর্শক, এই ইমিগ্রেশন নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনার আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি জুরিস ডক্টর অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমান। মীর এম মিজানুর রহমান, আপনাকে স্বাগত এবং ঈদ মোবারক। ধন্যবাদ। ঈদ মোবারক। আপনাকে ঈদ মোবারক। যে অনেক কষ্ট করে এই রোজার দিনে, তারপরে অনেক দূর থাকেন, সব কিছু উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য এবং দর্শকদের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যদিও সে বিষয়টি আমরা কয়েকদিন আগে আলোচনা করেছিলাম, কিন্তু এটা পার্ট 2, অর্থাৎ এই আলোচনা আরও করলে আরও 5 দিন, 7 দিন, 10 দিন আপনি করতে পারবেন, সেটা আমরা জানি এবং খুবই নতুন। তারপরেও আজকে আমরা পার্ট 2তেই আলোচনা করব যে ডিপোর্টেশন ঠেকানোর লড়াই, আমেরিকার ইমিগ্রেশন কোর্টের আইনি কৌশল, এটার পার্ট 2। পার্ট 1 আমরা আলোচনা করেছি, আজকে পার্ট 2টা আলোচনা করব। তবে তার আগে, যেহেতু আগামীকাল ঈদ, আমাদের দর্শকদের সাথে একটু ঈদের শুভেচ্ছা এবং ঈদের সম্পর্কে একটু এর গুরুত্ব, মাহাত্ম্য একটু কথা বলে নিই। সুপ্রিয় দর্শক, ঈদ মোবারক। রমজানের 1 মাসের সংযম, আত্মশুদ্ধি আর আত্মত্যাগের পর আবার ফিরে এলো খুশির বার্তা, ঈদ উল ফিতর। রাত পোহালি ঈদ, তবে এই ঈদ শুধু নতুন পোশাক বা সুস্বাদু খাবারের আনন্দ নয়, বরং এটি ভালোবাসা, ক্ষমা আর একে অপরের প্রতি মমতার এক অনন্য বন্ধন। তাই ঈদের মতো পবিত্র দিনে আমরা মন থেকে সব কষ্ট, অভিমান এবং দূরত্ব মুছে ফেলি। আমাদের সম্পর্কগুলোকে তৈরি করি একে অপরের সাথে আরও গভীর, হৃদয়গুলোকে নিয়ে আসি আরও কাছাকাছি। যাদের সাথে কথা হয় না তাদের দিকেও বাড়িয়ে দিই ভালোবাসার হাত, কারণ ঈদের আসল সৌন্দর্য লুকিয়ে আছে বন্ধুত্বের বন্ধনে আর ক্ষমার মাঝেই। আমাদের সকলের জীবনে আসুক সুখ, শান্তি আর অফুরন্ত বরকত। আল্লাহ আমাদের সবার রোজা, এবাদত এবং দোয়া কবুল করুন। সবাইকে আবারও ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, ঈদ মোবারক। তবে ঈদের খুশির সাথে সাথে আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব ইমিগ্রেশন নিয়ে। সুপ্রিয় দর্শক, আমরা বলি স্বপ্নের দেশ আমেরিকা, কিন্তু এই স্বপ্নের দেশেও আমাদেরকে টিকে থাকবার জন্যে, একটু ভালো থাকবার জন্যে দিনান্ত পরিশ্রম করতে হয়। তার উপর যদি কারো কাগজপত্র ঠিক না থাকে, তার মাথার উপর যেন বাজ ভেঙে পড়ে। ভাবুন তো, ইমিগ্রেশন কোর্ট মানেই তো সব শেষ, তারা ভাবেন, কিন্তু বাস্তবে কি তাই? না, বাস্তবতা ভিন্ন। প্রতিটি কেসের পেছনে থাকে গল্প, সম্ভাবনা এবং কিছু গুরুত্বপূর্ণ আইনি পথ, যা সঠিকভাবে ব্যবহার করতে পারলে একজন মানুষ তার স্বপ্ন বাঁচিয়ে রাখতে পারেন। কিন্তু প্রশ্ন হলো, সেই পথগুলো কি? কিভাবে একজন মানুষ নিজেকে প্রস্তুত করবে আর কোথায় ভুল করলে সুযোগ হারিয়ে যেতে পারে? কি সেই কৌশল যা ডিপোর্টেশন ঠেকানোর লড়াইয়ে আমেরিকার ইমিগ্রেশন কোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে? সুপ্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো সেই অজানা পথগুলো নিয়ে, সেই বাস্তব কৌশলগুলো নিয়ে, যা একজন মানুষকে, একজন ভুক্তভোগীকে ডিপোর্টেশনের মুখ থেকে ফিরিয়ে আনতে পারে। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এমন একজন অভিজ্ঞ ইমিগ্রেশন অ্যাটর্নি, যিনি প্রতিদিন মানুষের জীবনের সেই কঠিন সময়ের সাক্ষী এবং সেই সাথে আইনের আলোয় খুঁজে বের করেন আশার দিশা, বাঁচার পথ। তাই আজকের এই আলোচনাটি শুধু তথ্যের জন্য নয়, এটি সাহসের, একটি সচেতনতার, এটি নিজের অধিকারের পাশে দাঁড়ানোর গল্প। আপনি যদি কখনো ভেবে থাকেন আমার কি কোনো সুযোগ আছে, তাহলে আজকের এই আয়োজন, আজকের এই অনুষ্ঠান হয়তো আপনার জন্যেই। তো চলুন এই অন্ধকারের ভেতর থেকে খুঁজে নিই আলোর পথ, চেষ্টা করে জানার, বোঝার এবং নিজের অধিকারকে শক্তভাবে রাখার এক মসৃণ পথ। ডিপোর্টেশন ঠেকানোর লড়াই, আমেরিকার ইমিগ্রেশন কোর্টের আইনি কৌশলের পার্ট
টু আজকের এই অনুষ্ঠানে। জনাব মিজানুর রহমান আজকের অনুষ্ঠানে আমাদের দর্শকদেরকে ঈদের শুভেচ্ছা দিয়েছে এবং আজকের আলোচনার বিষয়ে সামান্য কিছু ব্যাখ্যা দিয়েছে। আপনার কাছে বিস্তারিত শুনতে চাইবো। আমি জানি আপনি বললে এটা নিয়ে আরও অনেক 3-5টা অনুষ্ঠান করলেও শেষ হবে না আজকের বিষয়টি বা আজকের ক্যানভাসটি এত বড়। তারপরে আপনার কাছে প্রথমে যে বিষয়টি জানতে চাইবে যে ইমিগ্রেশন কোর্টে কেস শুরু হওয়ার পর অনেকেই বুঝতে পারেন না যে তাদের স্ট্যাটাস আসলে কি। এই বিভ্রান্তি দূর করার জন্য প্রথমে একজন ব্যক্তির কি করা উচিত বা এই ডিপোর্টেশন ঠেকানোর লড়াইয়ে আমেরিকার ইমিগ্রেশন কোর্টের আইনি কৌশলে কি দিকগুলো আছে, অ্যাটর্নি মীর মিজান। ধন্যবাদ। এই ধরনের অনুষ্ঠানগুলো শুধু দেখলে হবে না, সবার জন্য এই অনুষ্ঠান অবশ্যই না। অনেকেই বলবেন আমাদের এই ধরনের সমস্যা নাই, সেদিকে না হয় না গেলাম। কিন্তু যাদের প্রয়োজন আছে তারা শুধু যদি দেখেন তাহলে ঠিক কাজ হবে না। আপনার এটাকে ব্যবহার করতে হবে, খাতা কলম নিয়ে বসতে হবে। হ্যাঁ, ব্যাপারটা এই ধরনের। হ্যাঁ, যেমন করে আমার এখানে যখন কনসালটেশনের জন্য মানুষ আসেন, দেখি যে গল্প করতে আসছেন, তারা সিরিয়াস না। 1 বছর আগে আসছিলেন, সেম জিনিস নিয়ে আবার আসলেন, এর মধ্যে কিছুই করেন নেই, ভাবছেন উনি। হ্যাঁ, ওই যে ভানুর সেই ইসের মতো আমি তো ভাবছি তো ভাবতেই থাকেন, মানে আবার আসলেন কেন না, একটু আসলাম কথা বলতে। কিন্তু এটার জন্য যে আপনি যে কোনো লয়ারের কাছে যান, সে আবার কাছেই আসছে আবার, কিন্তু কিছু করে নেই, তার লাভ হলো কি? আপনি যেটা মানে আমি দেখতে পাচ্ছি, ইউ নিড টু ডু সামথিং ইয়েস্টারডে। এই যে গেল, তারপর আর খবর নেই, এবং আমি শিওর 6 মাস পর আবার আসবে। কি যে করবে বুঝতে পারতেছি না। গেল সেদিন একজন মা আসছে। মা কি, সে অত্যন্ত শিক্ষিত, অত্যন্ত ভালো পজিশনের মানুষ একজন। তার মেয়েটা কত ভালো করেছে, তার ছেলে নাকি ঘুমায়, কেসটা ছেলের। আমি যে আপনি আসলে আপনার সাথে আমি কথা বলবো কেন, সে অ্যাডাল্ট একটা ছেলে, তার জিনিস যদি সে না বুঝ, নিজের বুঝ পাগলও বোঝে, ওই ছেলে ঘুমায়, মা আসছে বুঝতে। আরেকবার আসছিল কিন্তু কোনো খবর নেই, তো গেল। যাই হোক, মানে এই যে বললাম এটা দিয়ে বুঝে নেন। আমি যেটা বলতে চাচ্ছি যেটা হচ্ছে আপনাদের কেসটা নিয়ে আপনাদের সিরিয়াস হতে, কেসটা আপনার, উকিলের না। হ্যাঁ, উকিলের তো পয়সা টয়সা নিয়ে শেষ, কিন্তু কেসটা নষ্ট হলে আপনার ক্ষতি হবে। একটু সাবধানে থাকবেন। নাম্বার 1, আমরা গত প্রোগ্রামে আমরা বেশ কিছু জিনিস আলাপ করেছি, এটা যদি আপনার অনেকেরই মনে আছে। আমি শুরু করতে চাই, ধরেন ইন্ডিভিজুয়াল হিয়ারিং, মেরিট হিয়ারিং, মানে মেইন ট্রায়াল যেটা হয়, সেদিনের একটা সিনারিও নিয়ে আমি একটা আলাপ করতে চাই। তো প্রথমে জাজ এবং 2 লয়ারের মিছে কিছু কথাবার্তা হয়। আপনারা ওইখানে চুপ থাকার কথা, আপনি চুপ থাকলেন, গেল। যদিও ইন্টারপ্রেটার থাকে, এইগুলা আর ট্রান্সলেট করতে বলে না, গেল। তো সাম লিগ্যাল ইস্যুস নিয়ে আলাপ হয়। তারপরে এর মধ্যে ধরেন কিছু জিনিস আছে, ওইগুলো সর্ট আউট করা হয়। যেমন অনেকে যেমন অ্যাসাইলাম সিক করলেন, এটা একের ভিতরে 3 জিনিস, অ্যাসাইলাম আর 2 ধরনের উইথহোল্ডিং অফ রিমুভাল। বিভিন্ন কারণে অনেকে জাস্ট অ্যাসাইলমেন্টের জন্য আপনি কনসিডারই হবেন না। আপনি তো সারা জীবন জানেন যে আমার কেস এই বোধে শেষ হলো এবং পাশ করলো, দেশে মাকে ফোন করবে, বাবাকে ফোন করবে। হ্যাঁ, আপনার আগে থেকেই আপনার এটা জানা উচিত। কিছু জিনিস আপনি যদি আগে টেক কেয়ার না করেন, আপনি পরে গিয়ে আহত হবেন শুনে যে আপনার অ্যাসাইলাম কনসিডারই করতে পারে না জাজ। যেমন আপনি আসার 1 বছরের মধ্যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করেন নাই, ওনার নাকি কি স্ট্যাটাস ছিল, কি বলতে চায়, কিছু একটা বলতে চায়, গেল। আপনি অ্যাসাইলামের জন্য কনসিডারই হবেন না। এক্সেপশন আছে, সেটা যদি এক্সেপশন থাকে, যদি না থাকে, এক্সেপশন তো 2-1 জনের জন্য, সবার জন্য নয়। না ধরেন আছে 5 মিলিয়ন লোক থাকো, আমি বলতেছি আপনার জীবন কি হবে, আপনি তো চিন্তা করবেন আপনার কি হবে, আপনি ওদিকে চিন্তা করলে হবে না। আচ্ছা, তো গেল। আপনার কেসটা নিয়ে আপনার চিন্তিত থাকতে হবে, দুশ্চিন্তা করবেন না, কিন্তু আপনি কনসার্ন থাকতে হবে, ওয়ারিড হওয়ার দরকার নাই, গেল। তো আপনি 1 বছর পরে করলে এটা হচ্ছে না। আবার ইউ ক্যানট হ্যাভ ইট বোথ ওয়েজ। আপনি হয়তো ভাবলেন এক্সেপশন কি, যেমন ম্যাটেরিয়াল চেঞ্জ ইন সার্কামস্টেন্সেস। আপনি এখানে আছে, দেশে কোনো সমস্যা ছিল না, হ্যাঁ, কিন্তু এখানে এসে হঠাৎ আপনি ধরেন একটা ধর্ম চেঞ্জ করলেন, হ্যাঁ, কি দেশে একটা হঠাৎ মার্শাল ল আসলো, কি একটা কান্ট্রি কন্ডিশন চেঞ্জ হলো, এই জাতীয় যদি ব্যাপার হয়, ইউ গেট সাম এক্সেপশন, গেল। কিন্তু তার মধ্যে আবার মানে আছে উইদিন এ রিজনেবল পিরিয়ড অফ টাইম ইউ হ্যাভ টু অ্যাপ্লাই।
কিন্তু ইউ ক্যানট হ্যাভ ইট বোথ ওয়েজ। কীভাবে, কী জন্য বললাম? ধরেন আপনি বলবেন আপনার পাস্ট পারসিকিউশন ছিল, অতীতে আপনি অত্যাচারিত হয়েছেন, তাহলে আর আপনি ওইটা পান না। আপনার ধরেন কিছুই ছিল না, সেটা একটি জিনিস, কিন্তু অতীতেরটাও নিয়ে টান দিবেন, আবার ভবিষ্যতেরটাও নেবেন, দুইটা একসাথে হবে না। আচ্ছা, তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যদি সাউদার্ন বর্ডার দিয়ে আসেন, এটা নিয়ে অলরেডি আলাপ করেছি, কিন্তু আবারও এটা সিরিয়াস একটা ব্যাপার। 2023 সালের মে মাসের পর থেকে এখন পর্যন্ত যদি ইলিগালি ভাবে আসেন, আপনি অ্যাসাইলাম রেগুলারলি পাবেন না। এটাকে সিএলপি বার আছে, সার্কামভেনশন অফ লফুল পাথওয়েজ। এটা রিবাটাল দিয়া আপনাকে মেমোরেন্ডাম অফ ল লিখতে হবে, দিতে হবে কেন আপনি ওইটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য না। এটার জন্য সিরিয়াসলি, এবং এটার জন্য পয়সা করি লাগে, ওইটা পয়সাটা দিতে হবে। ওই একবার কিছু টাকা দিচ্ছেন এইটার মধ্যেই সব চলবে, করবে না। আচ্ছা, আরেকটা জিনিস, অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ফাইল করলেন আপনি, একটা অ্যাপ্লিকেশন দিয়া হোল ফ্যামিলির সবারটা কভার করে যদি অ্যাসাইলামের জন্য হয়। আপনি গেলেন, ধরেন ইন্টারভিউ তো হলো না, আপনাকে কোর্টে পাঠালো, উকিলে পয়সা চায়, কেন পয়সা দিব, দরকার নেই আমার এগুলো করার, কী ব্যাপার, করলেন না। আপনি ধরেন অ্যাসাইলাম পেলেন না, তারপরে তো দুইটা জিনিস থাকে, উইথহোল্ডিং অফ রিমুভাল। প্রত্যেকের জন্য যদি আলাদা অ্যাপ্লিকেশন করা না থাকে ফ্যামিলির, ওরা পাবে না। তখন চোখের পানি নাকের পানি এক হবে, হ্যাঁ, কিন্তু আপনার কোনো তখন উপায় থাকবে না। ওইটা ওই আগে করার কথা ছিল, ওইটা সময় মতো করবেন। উকিল হয়তো জানেও না, আপনি গিয়ে উকিলকে বলেন যে ওইটার কী খবর, মনে যেন থাকে, এই হলো কথা। আর যদি আরও একটু সহজ করে দেই, একটা অ্যাসাইলাম পেলে ইটস ওয়ার্থ $20 million। ইউ কাম টু মি, আল ডু দ্য ম্যাথ ফর ইউ। বহু লোক এখানে পিএইচডি করে বসেছে, কাগজপত্র হয় না। আপনি আসলেন, ইলিগালি আসলেন, অ্যাসাইলাম করলেন, পেয়ে গেলেন, তার একদিন পরে আপনি অ্যাসাইলাম গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন, কিছুদিনের মধ্যে হয়ে যাবে। ওইটার যে কি দাম, এটা যদি নিজে না বুঝেন, তাহলে এইগুলোর মধ্যে যেয়েন না। আর ওই যদি এইরকমই যদি উপকারের ব্যাপার হয়, আই এম নট টকিং অ্যাবাউট জাস্ট ইউ, আপনার মানে ওই যে বাংলা শব্দটব্দ আছে, আপনার পুরা বংশ, এগুলোর অন্য মানে শব্দটব্দ আছে, যেই যা উপকারটা পেতে পারে এই একটা জিনিসের কারণে, এটা একটু কনসিডার করবেন। গেল, তাহলে গেল। এটা আরেকটা জিনিস শুরুতে যখন আপনি টেস্টিফাই করবেন, বা তার আগেই জাজ আপনাকে মাস্ট একটা প্রশ্ন করবে, এই যে অ্যাপ্লিকেশনটা, এটা ইংরেজিতে অ্যাপ্লিকেশন ফর্মটা, তারপরে সাথে একটা বিশাল একটা স্টেটমেন্ট আছে, এটাও ইংরেজিতে, অথচ আপনি বলতেছেন আপনার ইন্টারপ্রেটার দরকার, আপনি বাংলা ইন্টারপ্রেটার, এবং আছেও আমাদের। তো এই যে জিনিসগুলা, এটা কি আপনার লয়ার কোনো একজন ইন্টারপ্রেটারের মাধ্যমে, যিনি মানে আপনার ভাষা এবং ইংরেজি ভাষায় উভয় পারদর্শী, আপনাকে প্রথমে পুরা যতগুলো প্রশ্ন এগুলো পড়ে বুঝায়, মানে পড়ে শোনাইছে কিনা এবং আপনি বুঝেছেন কিনা আপনার ভাষায়, আপনি ইনফরমেশনগুলো দিয়েছেন, ওর ভিত্তিতে ওটা প্রিপেয়ার করে, তারপর ওই যে স্টেটমেন্টটা ওইটা প্রিপেয়ার করে, ডিক্লারেশন অ্যাফিডেভিট আপনাকে আবার আপনার ভাষায় পড়ে শোনাইছে, আপনি দেখেছেন যে এগুলো ঠিক আছে কিনা, তারপরে আপনি সাইন করেছেন। মানে বহু মানুষ আছে স্ট্রেট না বলে যে না, আমি গেছিলাম, দ্য লেডি টোল্ড মি টু গিভ দ্যাম মানি অ্যান্ড সাইন হিয়ার, গো হোম। আমি না দেখি বিষয় করে দিয়েছে, বাড়ি যাওয়া বলে দিয়েছে। আচ্ছা, এটা হলো একটা। আরেকটা হচ্ছে সে বুঝে ওঠে না, তখন ওই না বলে দেয়, অথচ তাকে করানো হয়েছে, কিন্তু সে বলে দিচ্ছে হলো না। এটা সামথিং ট্রান্সলেশনের একটা প্রবলেম হয় হয়তো। এই যে বললেন 2029 সাল নেক্সট হিয়ারিং শেষ, এই আমার কিছুদিন আগে হয়েছে, অথচ তার আগের দিনও আমি তার প্রিপেয়ার করছি। হ্যাঁ, চাইনিজ আমার রেগুলার মানে অ্যাসিস্ট্যান্ট আছে, তাদের দিয়ে করেছি, একজন না, দুইজন না, তিনজন না, মানে এরকম করেছি। অথচ কোথায় যেন পরে গিয়ে খুব মাপটাপ চাই যে আমি এটা বুঝি নাই, কিন্তু তখন তার একটা ডেট দিয়ে দিচ্ছে, এবং সেটা 3 বছর পরে। হ্যাঁ, তার স্বামী ওই মাথা দুলাইতেছে, কিন্তু সে তো বলে ফেলেছে, এই হলো কথা। তো যাই হোক, তো এই জিনিসটা আপনারা খেয়াল করবেন, আমি শিওর অ্যাটর্নিরা আপনাদেরকে বলবে। তারপরও আপনার দায়িত্ব আপনি মনে রাখবেন এইটা বুঝে নিতে, যে প্রথমে যেই জিনিসটা করা হয়, যে এই যে আপনি এটা ডিউ প্রসেস রাইটসের ব্যাপার, আপনি ধরেন হলো না আপনার, আপনি পরে গিয়ে ওই আপিল করবেন যে আমার ডিউ প্রসেস রাইটস কি করা নেই, আমার যে উকিল আমার এইটা পড়ে শোনায় না, এটা করে নেই, সেটা করে নেই, হ্যাঁ, এতে করে আপনার ওই কেস রিভার্স হয়ে যাবে। ফলে প্রতিটা জাজ তাদের তো আছে তো, মানে কি করতে হবে এগুলো করা আছে,
তো সেখানে এই প্রশ্নটা প্রথম আসবে। এইটা যদি আপনার ক্লিয়ার ইয়েস না হয়, দের ইজ নো হিয়ারিং। এদিকে আপনি তো বসেছেন আজকেই সব শেষ হয়ে যাবে, তারপরে মাকে ফোন করবেন, বন্ধু বান্ধবকে ফোন করবেন, কোথায় কি আবার সেই 29 সালে আপনি তো রেগে মেগে শেষ। কিন্তু এদিকে যে এই বেসিক জিনিসটা হয় নাই, তার ফলে এই জিনিসটা হয়েছে। এই ধরনের ছোটোখাটো কিছু ব্যাপার আছে, আপনাদেরকে কেয়ারফুল থাকতে হবে। মানে কত ছোট এই ব্যাপার, কৌশলগুলো কাজে লাগাতে হবে। কত ছোট একটা ব্যাপার, এটার জন্য আপনি 3টা বছর নষ্ট হলো আপনার গেল। তো ফলে এবং এর মধ্যে তারপরে কি হয়, যেমন বহু লোক এখন বসে আছে, তারা অ্যাপ্লাই করছে, তারা যেই পার্টি দিয়ে অর্থ চাইতো, তারা এখন আর নাই। তো এইটা তো যে কোনো সময় হইতে পারে, ওইটা যদি হইতে পারে এটাও হতে পারে। ইলেকশন হওয়ার কথা 29 সালে, এই যে এই সালে হয়ে গেল, 25 সালে, এগুলো কবে আবার নেক্সটটা যেই হওয়ার কথা তার কতদিন আগে হয় কে জানে। তো ফলে আপনারা একটু সাবধানে থাকবেন। আরেকটা জিনিস, গতানুগতিক সব, হ্যাঁ, আপনি এসে যে শব্দটা ব্যবহার করবেন, আমি তখন ধরি আর কি প্রথমেই, যে আপনার শব্দ চয়নের কারণে কেস তো সাজাইছিলাম, আমি কই কি, হ্যাঁ, মানে এই আপনার মন থেকে যেটা আপনি যেই শব্দগুলো আপনি ব্যবহার করলেন, তাতে আপনার মানসিকতাটা প্রকাশ পায়, আপনার মাইন্ডসেটটা প্রকাশ পায়। কেস তো সাজাইছিলাম, তারপরে অ্যাসাইলাম মেরে দিয়েছি, এরকম। মানে আমি জাস্ট বলতে চাচ্ছি সাজাইছিলাম, মানে বুঝতেই পারতেছেন, মানে কেসের মানে এই যে এইভাবে, হ্যাঁ আমি তো উকিলের কাছে নো, আপনি যার কাছেই বলেন আপনার ওই শব্দটা দিয়ে আপনার মাইন্ডসেটটা বোঝানো যাচ্ছে। তো এগুলা আপনি আর বলবেন না, এবং বলবেন না মানে ওইভাবে ফিল করবেন, এটা হবে। এবং আপনার মানে যদি এরকম কিছু থাকে, আপনি একটু খুঁজলেই বের করা যাবে, বিভিন্ন ধরনের ইস্যু থাকে, ইউ ক্যান হ্যাভ মাল্টিপল ইস্যুস ফর অ্যাসাইলাম। আপনি হয়তো করেছেন পলিটিক্যাল ওপিনিয়নের ভিত্তিতে, কিন্তু আরও কিছু থাকতে পারে, ওটা খুঁজেন, ওটা এক্সপ্লোর করেন, কথা বলেন, এবং আরও পয়সা দিতে হবে, এবং সেই পয়সা দিবেন, দিয়েও যদি, কারণ নাহলে আপনার এটা স্রেফ আপনি বুঝতেছেন আপনার কেস নষ্ট হয়ে যাচ্ছে, তাও মানে আমি বুঝতেছি আপনি বুঝতেছেন না, যার হচ্ছে ক্ষতিটা হতে পারে না হতে পারে। তো এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। হ্যাঁ, ওই যে আবারও বলছি, নিজের বুঝ পাগলও বুঝে। এই যে আপনি ওইটা ধরে বসে থাকলেন যে আপনি অমুক পার্টি করতেন, ওইটাই রেখে দিলেন, ওইটার তো এখন খবরই নেই। তো এগুলো যদি করেন, এবং আপনি ইন্ডিভিজুয়াল হিয়ারিংয়ের ধরেন আরও বেশ আগে, মানে ওই দিনটা তো অবশ্যই না, ওইটাতে আসতেছি, আপনি ইচ্ছা করলে আপনি এটা এক্সপ্যান্ড করতে পারেন, আপনি আপডেট করতে পারেন, এটা আপনি করেন। আপনি 2 দিন আগে, হিয়ারিংয়ের 2 দিন আগে না 1 দিন আগে এসে বললেন আমি আপনার ফোনটা ধরি নাই, মানে আমি যখন ধরলাম যে আপনি ফোন টোন ধরেন না, আমি ফ্লোরিডাতে ছিলাম, ফ্লোরিডাতে তো ফোন ধরা যায় না। তো বুঝতেই পারছেন, মানে এগুলো আমি উদাহরণগুলো দিতেছি, তাতে করে আপনি হয়তো করেন না, আপনি হয়তো করেন না, আপনি হয়তো করেন না, কেউ করছে, আপনি গতকাল করেন না, আজকে করতে পারেন। এগুলো থেকে একটু একটু কাইন্ডলি একটু সাবধানে থাকবেন। যার কেস, আপনি আপনার মাকে কেন পাঠান, আপনার বয়স, মানে আপনি অ্যাডাল্ট মানুষ, আপনার, কারণ আপনি আপনার মাকে বলে দিব, মা গিয়ে আপনাকে বলবে, আপনি জানেন ওটা ডিস্টর্শন হয় এখানে, পারসেপশন ডিস্টর্শন, এখানে একটা ব্যাপার আছে, উনি গিয়ে বলবে, যত শিক্ষিতই হোক, মানে যে কোনো 2 জনের মধ্যে কথা এটা হলেই তখন একটা ডিস্টর্শনের ব্যাপার হয়ে যায়। আপনি কাইন্ডলি নিজের যত্নটা করেন, হ্যাঁ, গেল। নাহলে মানে যেখানে আপনার পছন্দ, আপনি যে কোনো সময় আপনি লয়ার চেঞ্জ করতে পারেন, কোনো রিজন দেখাইতে হবে না। ধরেন আমার সাথে আপনার ভালো লাগতেছে না, কোথায় যেন প্রবলেম, ওইটা লাগবে না যে আপনার 1, 2 আর 3 লাগবে, আপনি জাস্ট চেঞ্জ করে আরেক জায়গায় চলে যান যেখানে আপনার ভালো লাগে, কিন্তু যান, কিছু করেন, কিছু একটা। এই হলো আমার কথা। আচ্ছা, তারপরে প্রথমে যেটা হয়, আপনার এই কথাবার্তা হওয়ার পরে তো টেস্টিফাইং শুরু হয়। ওই যে তো ভুলে গেছি, কিন্তু আরেকটা কথা যেহেতু মনে আসছে ওটা বলে দিই, ম্যাক্সিমাম 99.99% লোকজন ওই অ্যাপ্লিকেশন জমা দিলেন, স্টেটমেন্ট জমা দিলেন, কিছু আইডি টাইডি মানে কপি টপি জমা দিলেন, এবং উনি একাই সেদিন এসে উপস্থিত। এইটার আপনার কোনো কেস নাই, আমার কাছে কোনো কেস নাই। আপনার নিউ ইয়র্কের কেস, ম্যাসাচুসেটসের আপনার বস্টনেও না, সেই কোন চিপাতে ওইখান থেকে এক চার্চের মেম্বার, তারা আপনার 18 জন বাই রোড আসলো, মাঝখানে খবর আসলো আজকে কেস হবে না, যেদিন আবার হবে আবার আসলো 18 জন, এর মধ্যে একটা লয়ারও আছে, উইটনেস।
আর আপনি একা গিয়া বললেন আমি অমুক ছিলাম তমুক ছিলাম, ব্যাস হয়ে গেল গা। আপনার নিউ ইয়র্কে অমুক পার্টির তমুক পার্টির হাজার হাজার লোক আছে না, ব্রাঞ্চ আছে না, অমুকের নেতা তমুকের পার্টি নেতা, এগুলো আছে না, জাতিসংঘের সামনে দেখেন না কি হয়। আর ইসের সময় আপনি একটা উইটনেস পান না, একটা কথার কথা বলে এটাকে, হ্যাঁ? মামলার সময় যে 5 জন মিনিমাম, 10 জন, স্কাই ইজ দ্য লিমিট। আপনি উইটনেস ছাড়া গেলে আপনার কোনো কেস নাই। এটা বোঝার চেষ্টা করেন। এটা মানে এটা একটা বড় জিনিস, বড় জিনিস। এবং এটা হইলে আপনি আপনার বউ বাচ্চা আনতে পারতেছেন, মানে কত রকম সুবিধা, মানসিক যন্ত্রণা থেকে এই মুক্তি। জিনিসটা বুঝেন না কেন? গেল 5 জন কমপক্ষে প্রত্যেকের উইটনেস লাগবে। এটার ব্যাপারে কোনো কথা শুনি না। হ্যাঁ অমুকতা হয়ে গেছে, তমুকতা হয়েছে, কতজনের হয়েছে হোক, আপনারটা হবে না। একটু বোঝার চেষ্টা করেন প্লিজ, প্লিজ। উইটনেস প্রথমে গিয়ে তাকে কিন্তু বলবেন না যে আমার কোর্টে যেতে হবে। এই উকিল, পুলিশ, কোর্ট কাছারি, পাগল নাকি? কেউ যাতে হবে না। প্রথমে একটু চাটা খান, একটা সম্পর্ক করেন। হ্যাঁ, আস্তে ধীরে। কারণ ওই কোর্টে কেউ যেতে চায় না, আবার তার কেস নিয়ে আপনার টান দেয় না, কেউ অনেক কাহিনী আছে। আই নো ইট, কিন্তু ওয়েন ইউ নিড ইট ইউ গেট ইট ডান, সোজা কথা। আচ্ছা, এইভাবে করে এরকম ছোট ছোট কিছু জিনিস আছে, একটু খেয়াল করবেন। এবং এগুলা ওই দিন নিয়ে গেলে হবে না, অন্তত 2 মাস আগে আপনার তার এফিডেভিট করাইতে হবে, তার আইডি টাইডি করতে হবে, একটা প্রাইভেসি ওয়েভারের একটা ফর্ম আছে, ওইটা করতে, এবং এগুলা বহু আগে জমা দিতে হয়, একটা টাইমিং আছে, কল আপ প্যাকেজ আছে। এগুলা করে জমা দিবেন, নিজে যাবেন, এবং একটা আপনার সুন্দর একটা সময় কাটবে আপনার ওইখানে, দেখবেন। কারণ আপনি কিন্তু ওইখানে ভিক্ষা করতে যান নাই, ফাইট করতে গেছেন। ওই যে বলে না আমি কিছু চায়া লই না কাইরা লই, ওই রকম করতে যাচ্ছেন আপনি, সোজা কথা। এই হুতু করবেন না এখানে, আপনি কিন্তু চোর না, আপনি কিন্তু ওইখানে ওই ভিক্ষা চাইতে যান নাই আপনি। এবং এখানে কিন্তু আপনি পয়সার জন্য আসেন নাই। আপনার দেশে অনেকেরই অনেক ভালো ভালো অবস্থা ছিল, ড্রাইভারের দরজা খুলে ধরতো, কত কিছু ব্যাপার স্যাপার, আড্ডালি বাড্ডালি কত কিছু। হ্যাঁ, মানে আমি যে কত বড় বড় লেভেলের লোক দেখি, আমাদের নিজের কাছে খুব ছোটো মনে হয়। আলহামদুলিল্লাহ তারা আমাদের অফিসে পদধূলি দেন। হ্যাঁ, আচ্ছা, আমি কিন্তু এমনি এমনি বলতেছি না, এরকম লোক আছে, বহু লোক আছে, বড় বড় লোক আছে, খালি একটু কাগজের জন্য একটা ইসের মধ্যে পড়ে দিচ্ছে। হ্যাঁ, গেল তো যাক। এখন এই যে আপনি গেলেন, আপনি ডাটে থাকবেন, আপনি একটা বেসড অন সাম পলিসি, আপনি ডিসএগ্রিমেন্টের কারণে আপনাকে এখানে পালিয়ে চলে আসতেছে, বর্ডার ক্রস করে, পাহাড় ক্রস করে, সমুদ্র পাড়ি দিয়ে, পাশে একটা লোক মারা গেল, তার জন্য জানাজা পর্যন্ত পড়তে পারলেন না, আপনি চলে আসতে হইলো, নাহলে আপনি নিজে মারা যান। এই ধরনের বহু কিছু করে কষ্ট করে আসছেন এই করার জন্য। এটাকে টু লেট ইট গো, নাও ইউ ডোন্ট লেট ইট গো। আচ্ছা, শুরু হলো। তো প্রথমে যখন টেস্টিমনির ব্যাপার আসে, যেহেতু অন্যান্য লোকরাও টেস্টিফাই করবে, ফলে যারা উপস্থিত, প্রথমে সবাইকে দেখাইতে হবে, জাজকে দেখাইতে হবে। এবং ওই যে তারা 5 সেকেন্ড দেখলো এক একজন রে, তারা কিন্তু মেপে ফেললো, 99% কেস ডান। তারপর তারা বাইরে থাকবে। এখন কী জন্য বাইরে থাকবে? আপনি তো লিখিত অনেক কিছু দিয়েছেন, এখন মুখে যখন কথা বলবেন, প্রথম কথা হচ্ছে ওটা এক হইতে হবে, যা যত সাবমিট করেছেন এক হইতে হবে। তারপরে আপনার কথার সাথে ওই যে ওনারা 5 জন যে, তাদের কথার মিল থাকতে হবে। তারা যদি এগুলো শুনে ফেলে আপনি কী বললেন, তাহলে তো হবে না, ফলে তাদেরকে বাইরে রাখতে হয় একজন একজন করে। এবং আপনি ভিতরে থাকতে পারবেন পরে, কারণ তখন আর আপনি কথা বলতে পারবেন না। তো এইভাবে করে কনসিস্টেন্সির একটা ব্যাপার আছে। এটা যাই হচ্ছে ক্রেডিবিলিটিতে। ইভেন আপনি মানে আপনার মানে যে মানে যারা আছে, উইটনেস আছে, তাদের মধ্যকার যে আপনাদের মধ্যে কথার ইনকনসিস্টেন্সি ছিল, সেটা কিন্তু আপনার উপরে যাবে। সে ভুল বলছে, যায় না, সেটা আপনার উপর দিয়ে যাবে। ফলে আপনাদেরকে এইভাবে প্রিপেয়ার করতে হয় আগে। হ্যাঁ, আপনার আগে এগুলো সব রেডি করতে হয়। গেল। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আপনি কথা শুরু করলেন, প্রথমে তো ওই যে জাজ জিজ্ঞেস করে নিল যে এগুলো সব ঠিকঠাক মতো আছে কিনা। তারপরে আপনি আমাদেরকে যেভাবে তাকাচ্ছেন সঞ্চালক মহোদয়, মনে হচ্ছে আমার খুব সুন্দর লাগছে, আমার ভালো লাগছে। না, আমি বলছি যদি বাস্তব অবস্থা তুলে ধরছেন, আই ক্যান গো অন, আমি সেটা হচ্ছে। আচ্ছা, গেল। প্রথমে আপনার উকিলে আপনাকে প্রশ্ন করবে, সেটা হচ্ছে ডিরেক্ট এক্সামিনেশন। আচ্ছা, তারপরে গভর্নমেন্ট লয়ার আপনাকে প্রশ্ন করবে, ওটা বলে ক্রস এক্সামিনেশন। জাজও আপনাকে প্রশ্ন করবে শেষে, কিন্তু জাজ প্রথমে, মাঝখানে এনি টাইম প্রশ্ন করতে পারে। আচ্ছা, আপনার উকিল যে প্রশ্ন করবে ওটার বেসিসটা কী? ব্যাপারটা হচ্ছে যে আপনি
অ্যাসাইলাম বা যেটার জন্য, যেমন আরও অনেক অ্যাপ্লিকেশন আছে, ক্যান্সেলেশন অফ রিমুভাল আছে, 485 আছে, বিভিন্ন কিছু আছে। তো ওইটা যে আপনি পাওয়ার যোগ্য সেটা প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে, মানে আপনি এক কোণা থেকে আরেক কোণা পর্যন্ত পুরো বলতে থাকবেন, ওইটা তো হবে না। স্পেসিফিক প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে, এবং যদি আপনার নাম জিজ্ঞেস করে তারপর আপনার বাবার নাম বলতে পারবেন না, শুধু ওইটুকুই বলবেন। আর যেটুকু জিজ্ঞাসা করবে ঠিক ততটুকু। জি হ্যাঁ। তো প্রথমে আপনার উকিলে এইভাবে করে পুরা আপনার ইতিহাসটা, পুরা ব্যাপারটা এখানে প্রেজেন্ট করবে। ইউ হ্যাভ টু মেক দ্য কেস, এই হলো কথা। তারপরে গভর্নমেন্ট লয়ার আসবেন, তার কাজ হচ্ছে আপনাকে মিথ্যাবাদী বানানো, যে এইগুলা সব মিথ্যাটিতে আপনি বানিয়ে নিয়ে আসছেন। আমি আপনাকে বলতে পারি, আগেও বলেছি, ইমিগ্রেশন কোর্ট, তার উপরে হচ্ছে হাইয়েস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ আপিল, সেটা হচ্ছে বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিলস। তারও পরে ইউএস সুপ্রিম কোর্টের পরে 11টা কোর্ট আছে, প্রত্যেকটাতে আমি লাইসেন্স প্রাপ্ত। এবং ওইখানে ওই লেভেলে যখন আমরা মানে ওরাল আর্গুমেন্ট করি, ওই সময় না, মুখে না, লিখিতভাবে এরকম রায় আছে, দিস কাইন্ড অফ থিংস ইউ কুড ম্যানুফ্যাকচার ইন ব্রুকলিন, এইভাবে কথাবার্তা বলে। তো ফলে লেখে, লিখিত আছে, মানে বিশ্বাসই করেন এই ধরনের কাগজপত্র। আর করবে কিভাবে? আমার এক ক্লায়েন্ট তারা বলছে, তো তোমার মা যে চিঠিটা লিখলো, হ্যাঁ হ্যাঁ, মাই মাদার রোড এ লেটার, সে আকাশ থেকে পড়লো, সে জানেই না যে তার মা, তার মানে ওই আগের উকিলে মানে মানে থিংস এনো, তো সে জানে অনেক। তো ফলে আপনারা যাই সাবমিট করেছে আপনার উকিলে, সেটা সম্পর্কে সম্যক সব রকম ধারণা থাকতে হবে নিজের কাছে, যাতে করে আপনি জানেন ওই অমুকে এফিডেভিট দিয়েছে, ওই যে মিজানুর রহমান সাহেব, ওইটার বললো যে মিজানুর রহমান সাহেবটাকে, উনি যে এফিডেভিট দিল, উনি যে আপনার সাথে কী সম্পর্ক আপনার জানতে হবে। এইভাবে করে আপনি প্রথম হচ্ছে কনসিস্টেন্সি দিয়ে আপনি ক্রেডিবিলিটিটা রক্ষা করলেন। তারপরে আসতেছে বার্ডেন অফ প্রুফ। হ্যাঁ ফাইন, আপনি সমান সমান কথা বলছেন, গেল, কিন্তু কী ব্যাপার আপনার, ওই অমুক একদিন পুলিশ একটা চর দিল, ছাত্রলীগের সরি মানে দল বা অমুক যুব টুবরা একটা ধাওয়া দিল, আপনি অ্যাসাইলামের যোগ্য। কি সুন্দর! নো, দিস ইজ নট ওয়াই অ্যাসাইলাম ল ওয়াজ ক্রিয়েটেড। বহুদিন ধরে জেলখানায় আছে, পা ভেঙে দিছে, অমুক সমুক কত কিছু, হ্যাঁ, বড় বড় চাকরি ছিল, ওটা চলে গেছে, অনেক কিছুর ব্যাপার আছে। হ্যাঁ, আর কজে একবার একটা ধাওয়া, আপনার মানুষ মানে বছরের পর বছর জেলখানে বাইরে আসে, ওইখান থেকে আবার ধরে, প্রচুর মতো হয়তো আবার জেলখানা থেকে, জেল গেট থেকে আবার ধরে, এরকম করতে করতে তাও সে বাইরে যাবে না। এইরকমভাবে তারপরে দেখা গেলো তার বউ বাচ্চা নিয়ে টান দিছে, তার বাচ্চা দেয়, ওখান থেকে তার ওয়াইফকে অসম্মান করা হয়েছে, তার বাচ্চাকে কিডন্যাপ করে, তখন বাধ্য হয়ে হয়তো পালায় টালায় চলে আসছে। হ্যাঁ, তাও আবার রেগুলার আসতে পারে না, তারা পালায় টালায় আসতে হয়। এরকম বহু আপনার কনসিস্টেন্ট, একটা দুইটা অ্যারেস্ট। হ্যাঁ, আজকেও তো একটা রায় দিল জাজ, 2টা অ্যারেস্ট, গিনির লোক মানলই না। তো এই যে জিনিসগুলা, হ্যাঁ, তারপরে এই যে নিউ ইয়র্কে আপনি যেই পার্টি করেন ওইটার লোকজন আছে, তারা কোথায়, তাদের নিয়ে যেতে হবে। এইভাবে করে আপনি পুরো কেসটা এমনভাবে আগের থেকেই রেডি করতে হবে, দ্য বার্ডেন অফ প্রুফ যেটা, সেটা যেন সুন্দরভাবে আপনি পর্যাপ্ত জিনিস থাকে, যাতে করে আপনি শক্ত অবস্থানে থাকেন। গেল, ধরেন আপনার হলো 5 পারসিকিউশন হলো, সো হোয়াট? এই সো হোয়াটের জায়গায় আসতেছে ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ ফিউচার পারসিকিউশন, যে আপনার দেশে গেলে কি সমস্যা আছে। আপনার বাংলাদেশের বহু কেস আছে, আপনি জেলখানায়, আপনার নামে 3টা মামলা হয়েছে, আপনি নাকি গাড়ি পোড়াইছেন। আপনার এটা আমরা একটু পরে শুনি, অনেকক্ষণ ধরে দর্শকদের দরকার রেখেছে, আমরা একটু নিয়ে নিই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। আমার দুটি প্রশ্ন আছে। জি করুন। এখন বাংলাদেশে যাদের ইমিগ্রেশনে ভিসা ইন্টারভিউ হচ্ছে, তাদের সবাইকে 221G নামে একটা পেপার দেওয়া হচ্ছে। এটার অর্থ কি? আর হচ্ছে তাদের ভিসা স্ট্যাটাস অনলাইনে রিভিউজ দেখাচ্ছে। জি, তো এটা রিভিউজ মানে কি অ্যাকচুয়ালি রিভিউজ, নাকি পরে ভিসা পাওয়া কি এগুলো সব ঠিক হয়ে যাবে? আপনি একটু লাইনে থাকবেন, যদি কোনো প্রশ্ন থাকে অ্যাটর্নি মির মিজানুর। না, আমি সাধারণত এগুলো নিয়ে খুব একটা আলোচনা করি না। যে জিনিসটা হয় যে অনেক সময় কেসটা যখন শেষ হলো,
তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং এর মধ্যে থাকে, হ্যাঁ, বা আরো ডকুমেন্টস চায়, হ্যাঁ, বা আবার এই যে যেই কথাটা আমি শুনলাম যে মানে রিফিউজ দেখা যাচ্ছে, হ্যাঁ, এগুলা আপনার ওখানে যেহেতু লিখিতভাবে বলেছে, যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং আছে, বা ওইখানে আপনারা ওইখান থেকে চলে আসবেন না, আপনারা ব্যাখ্যাটা চাবেন যে কি বললো ওইখানে, কি কারণে, হ্যাঁ। আর আমি ওই কাগজটা না দেখে আমি হাইপোথেটিক্যালি কোনো উত্তর দিতে চাই না, হ্যাঁ। তো এই যে জিনিসটা ওইখানে কোন ওই যে উনি একটা নাম্বার বললেন 225G, হ্যাঁ, তারপর আবার ওই যে ব্র্যাকেটে জি আছে, ওইটার সাথে আপনার কেসের পুরো জিনিসটা না জেনে আমি যদি একটা কথা বলি, এটা জাস্ট হাইপোথেটিক্যাল আনসার হবে, এতে অনেক ক্ষতি হয়ে যেতে পারে মানুষের। রাইট। আপনি কাইন্ডলি আপনার যারা আপনার কেসটা প্রিপারেশনের সাথে জড়িত ছিল তাদেরকে সাথে দেখেন। বসেন, কারণ তাদের কাছে বা আপনার কাছে ওইটাকে নিয়ে কাগজপত্র যেগুলো নিয়ে বসলে আপনার কোন কারণে, কোন ডকুমেন্টের কারণে ওই জিনিসটা আসলো, ওটা তখন ব্যাখ্যাটা করা সুবিধা হয়। না হবে কি ঠিক মতো কথা বলা যাবে না। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। দুইটা প্রশ্ন ছিল বললো না? হ্যাঁ, আর একটা যে অনলাইনে রিভিউজ দেখা যাচ্ছে সেটা, আর একটা হলো যে 225G না, নামে যে ওইটাই মানে একদিকে হচ্ছে যে এটা দিয়ে দিল, কিন্তু ওইটা দেখা যাচ্ছে Refuse। হ্যাঁ, হয়তো আরো কিছু জিনিস ছিল, বা ওইখানে মুখে বলছে যে এরকমের আপনার কেসের আরো ব্যাখ্যা করার প্রয়োজন আছে, আরো রিভিউ করার প্রয়োজন আছে ইত্যাদি, এই জাতীয় ব্যাপার, কিন্তু ওইটা দেখা যাচ্ছে রিফিউজ দিয়ে রেখে দিচ্ছে। তো ওইটা আপনি ব্যাখ্যা চাইতেই পারেন, এবং আপনি ওইখানে বিভিন্ন রকমের মোশন করতে পারেন, অবস্থা ভিত্তিতে, টু এক্সপেডাইট অ্যান্ড অল কাইন্ডস অফ থিংস লাইক দিস, বা ওইটা কেন অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং আছে ওটার যে ব্যাখ্যা চাওয়ার আপনার রাইট আছে, এবং কি কি করলে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ে হেল্প হতে পারে, টেল আস, উইল ডু ইট, উই আর রেডি টু ডু দিস, হ্যাঁ, কিন্তু আমাদেরকে বলেন, এবার জাস্ট করে ফেলায় রাখলেন, হ্যাঁ, এটা তো হবে না। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন, এবং যেটা পরামর্শ সেটা হচ্ছে আপনার যিনি অ্যাটর্নি আছেন তার কাছে একটু যান, তিনি হয়তো ব্যাখ্যাটা ভালো দিতে পারবেন, কারণ উইদাউট এনি পেপার আপনাকে হাইপোথেটিক্যালি কোনো কিছু দিলে আপনার জন্য আরো ক্ষতি হতে পারে। এখানে অনেক মুরব্বী মানুষ তাদের কাছে গেলেও যিনি মানে এটা করেছেন ওনার কাছে, তার কাছে যান। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম রানা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, ঈদ মুবারক। ঈদ মুবারক। সবাইকে সালাম এবং ঈদের শুভেচ্ছা। জি জি, আমার কোয়েশ্চন হলো, আমার বয়স 16 বছর এবং আমি ভিজিটর ভিসা নিয়ে আসছি। 6 মান্থের ভ্যালিড ভিসা আছে, আমি স্টাম্প করেছে 6 মান্থের। জি আমি চাচ্ছিলাম এখন F1 এ ওইটা চেঞ্জ করার জন্য। জি। এখন তো আমি তো হাই স্কুলে এলিজিবল হব, কিন্তু এখন অ্যাডমিশনের টাইমটা তো এখন চলে গেছে। এখন আমি কি করতে পারি, বা আমার ভিসা এটা ভ্যালিড রাখতে হলে নেক্সট ইয়ার পর্যন্ত কি কি করতে হবে, একটু আইডিয়া দিলে ভালো হবে। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মীর মিজান। আপনি বললেন যে আপনি গ্রিন কার্ড নিয়ে আসছেন, ভিজিট ভিসায়, ও ভিজিট ভিসা নিয়ে আসছেন। ভিজিট ভিসা আসছে, এখন F1 এ স্টুডেন্ট ভিসায় উনি। তাহলে এর মধ্যে আপনি অ্যাডমিশন নিয়ে, হ্যাঁ, কিন্তু এখন যে বলতেছে যে ভর্তির সময় নাই বা এই ধরনের কিছু বলতেছে না, ওটা তো হচ্ছে মানে প্রথমে উনি স্কুলে গেছেন কিনা, স্কুলের ওই কিছু কিছু স্কুলের ব্যাপার আছে, এগুলার কোনো এমন না যে ভর্তির টাইম শেষ হয়ে যায়। আপনি ধরেন ইংরেজি শিখবেন, হ্যাঁ, এ ধরনের প্রচুর অর্গানাইজেশন আছে, ওটা দিয়ে আপনি প্রথমে F1 স্ট্যাটাসে, এবং ওইটা যখন অ্যাডমিশনটা হয়ে যাবে তখন আপনি ওই যে 6 মাস আছে বললেন, তো সেখানে ওইটা শেষ হওয়ার আগে আপনার ফাইলটা করতে হবে চেঞ্জ অফ স্ট্যাটাসের। হ্যাঁ, আপনি তো এখন B2 ভিসা আছেন, ওইটা F1 এ যাবেন, ওটার জন্য যে আগেই কাগজপত্র নিয়ে রেডি করে, ফাইন্যান্সিয়াল অ্যান্ড আদার থিংস করে, এবং ওই প্রতিটা স্কুলের আবার ফরেন স্টুডেন্ট অ্যাডভাইজার আছে, তাদের সাথে আলাপ করে, মোট কথা হচ্ছে এই সব কিছু রেডি করে যখন আপনার ওই যে 6 মাস শেষ হয়ে যাওয়ার আগের মধ্যে যেন ফাইলটা করা থাকে, তাইলে এই যে আপনি 6 মাস চলে গেল, যদি আপনি ঠিকমতো ফাইলটা করে থাকেন, তাহলে যতদিনই লাগুক আপনি আনলফুল হয়ে যাবেন না। সুতরাং আপনি ইমিডিয়েটলি ওই যে স্কুলের কথা বললেন সময় শেষ হয়ে গেছে, আরেক ধরনের স্কুলে যান, সামহাও ওইটা রাখেন, তারপরে যখন আবার নেক্সট ইয়ারে ওইটা আসবে ওইখানে আবার ট্রান্সফার করে নেবেন।
সেটাই, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনার হয়তো প্রাতিষ্ঠানিক যেগুলো ভর্তি হওয়া যায় সেগুলো ভর্তি শেষ হয়ে গেলেও বিভিন্ন ধরনের স্কুল আছে, আমারও জানা মতে আছে, সেই ধরনের স্কুলগুলোতে গেলে আপনাকে ওই চেঞ্জ অফ স্ট্যাটাসের জন্য করতে পারবেন এবং 6 মাস যাওয়ার আগেই একটা ব্যবস্থা করে দিতে পারবে। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। দর্শক, যেহেতু লাইনটা কেটে গেছে, আমরা একটু আলোচনা করছিলাম যেটা আমরা ফিউচার পারসিকিউশন নিয়ে বোধহয় কথা বলছিলাম, এটা যদি একটু বলেন। হ্যাঁ, তো ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ ফিউচার পারসিকিউশন, সেটা এই কথাটা কেন তুললাম, কারণ আপনার পাস্ট পারসিকিউশন ছিল, আপনি ওইভাবে করে কেসটা করেছেন এবং সেটা আপনি ক্রেডিবল হয়েছেন এবং আপনার কিছু ডকুমেন্টসও আছে ফর করোবোরেশন, যেই পার্টটা সেটা আপনি স্যাটিসফাই করলেন। হ্যাঁ, এখন কথাটা হচ্ছে ওই যে মানে বার্ডেন অফ প্রুফ যেটা, ওটা অত হাই না। ম্যাক্সিমাম কেসেই এরকম আমি দেখেছি হাই না, কিন্তু অনেকের আছে নিশ্চয়ই যে হাই আছে, যে আপনার অত্যাচারটা কোন লেভেলে হয়েছিল। আচ্ছা, কিন্তু তারও আগে ধরেন আপনি একটা পার্টি করতেন, পার্টি সম্পর্কে আপনাকে জানতে হবে, আপনি যেন বলতে পারেন আপনি ওইখানে কি কি করতেন, এবং আপনার কথা বলার, আপনার বডি ল্যাঙ্গুয়েজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আপনার রায়ের, আপনার পক্ষে বা বিপক্ষে যে রায় হবে সেটার জন্য এই বডি ল্যাঙ্গুয়েজের যে এলিমেন্ট, যেই ব্যাপারটা, এটা একেবারেই লিগালি তারা এটা বিবেচনা করতে পারে। আপনি বেন কয় সেকেন্ড দেরি করে উত্তর দিলেন, প্রম্পট আনসার কেন করলেন না, সেটাও আপনার নেগেটিভ ডিসিশন মেকিংয়ে এটা বিবেচ্য হয়। ফলে আপনাকে এই জিনিসগুলো যখন করলেন, আবার কথা হলো কিন্তু এনাফ নাই আপনার, কিন্তু আপনি এটাকে এখন ভালো করতে পারেন। কেউ যদি আপনাকে মুখের উপরে, আমি তো মুখের উপরেই বলি যে আপনার এটা এমন অবস্থায় নাই, তখন আপনি যে আসলেন, কারণ বহু লোক আছে সেই 16 সালে 13 সালে এসে অ্যাপ্লাই করেছেন, এই যে এই কদিন এখানে থাকলেন, there must be something যেটা থেকে আপনার একটা ফিউচার পারসিকিউশন ক্লেম তৈরি করা যায়। যারা আপনারা এত কিছু করেছেন, এত কিছু দাবি করলেন, তারা এই কদিন বসে বসে থাকে নাই, অনেক কিছু আছে। এখন আমাদের কাজ না আপনার মুখে কথা তুলে দেওয়া, গিয়ে বলেন যে আমি অমুক করতাম তমুক করতাম, নো, আপনারা ভুল জানেন, এটা আপনাকেই করতে হবে। ইয়েস, উই ক্যান এক্সপ্লোর টুগেদার। হ্যাঁ, মানে চাইলে আর আমি পয়সা দিলাম, গেলে ওগুলো সব লেখা টেখা দিবে, এগুলো নো, ইটস ইউর কেস, আপনার মুখ থেকে বলতে হবে, তারপরে ওইটা নিয়ে কিভাবে কি করা যায়, মানে বেসিক জিনিসটা। এখন আপনি বিএনপি করতেন, আমি আপনাকে বলেন বিএনপি করতেন, মানে কি বলবো, সেটা হবে না। আচ্ছা, কিন্তু ধরেন আপনি বিএনপি করতেন, বিএনপির যে স্ট্রাকচারটা, উপরে সবচেয়ে উপরে কে, ধরেন প্রেসিডেন্ট কি চেয়ারম্যান, এক এক পার্টিতে এক একজন, তারপরে যে জেনারেল সেক্রেটারি টাইপ থাকে, কেউ অন্য জায়গায় সেক্রেটারি জেনারেল, কত জায়গায় জেনারেল সেক্রেটারি, আপনি ওই বেসিক জিনিসটাই জানেন না। তারপরে এটার হাইয়েস্ট ডিসিশন মেকিং কি, স্ট্যান্ডিং কমিটি বা হোয়াটএভার ইট ইজ, এইগুলো আপনার জানতে হবে। আচ্ছা, তারপরে এটার আদর্শটা কি, তারপরে আপনার রোলটা কি ছিল, আপনি স্পেসিফিকলি কি করতেন। সেদিন একজনে দেখলাম পোস্টার লাগাইতো, টোকাইটা লাগায়। আপনি একটা বড় নেতা, প্রথম কথা হচ্ছে আপনি পোস্টার লাগান, নাথিং রং ইন দিস। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে আপনার একটা পলিসি লেভেল একটা থিঙ্কিং থাকা উচিত। প্রথমে আমি ওই যে সেই 19 দফা, ওই যে আদর্শ, ওইটাকে প্রথমে আমি আত্মস্থ করার চেষ্টা করি, ওইখান থেকে আমি চিন্তা করি কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করা যায়। এই যে পলিসি লেভেলের থিঙ্কিং, আপনি যখন কথা বলবেন তারা দেখবে এবং আপনাকে লাইক করবে, তারা উপভোগ করবে। নাইলে ওই যে গতানুগতিক, ওই যে যা যে তখন ওই তার চেক বই লিখতেছে, বাচ্চাদের 3টার সময় পিক করতে বই, মানে যে চলতেছে, মানে আপনাকে তাকে জোর করে বসাইতে হবে, আপনাকে টিচার হইতে হবে, কিন্তু ইউনিভার্সিটির প্রফেসর না, 4th গ্রেডের টিচার হইতে হবে, যেই বাচ্চারা তাড়াতাড়ি দৌড়ে গিয়ে খেলার মাঠে খেলতে চায়। আপনি এমন ইন্টারেস্টিংভাবে কথাবার্তা বলবেন, এমনভাবে বলবেন যাতে ওরা মুগ্ধ হয়ে আপনার কথা শোনে, জাজ মুগ্ধ হয়ে আপনার কথা শুনবে। আমরা যখন প্রশ্ন করতে করতে এক পর্যায়ে আমাদেরকে থামায় দেয়, তাকে থামায় দেয়, তখনই আমি বুঝি কেস আলহামদুলিল্লাহ, যা আমি আমার হয়ে গেছে গা, সে টেক ওভার করে অনেক কিছু। ওইটা দিয়ে গভর্নমেন্ট লয়ারও মেসেজ পায় জাজ কোন দিকে যাচ্ছে। তো এই যে ব্যাপারটা, বা গভর্নমেন্ট লয়ার যখন ক্রস এক্সামিন করে, তখন আমরা খেয়াল করি তারা কি করতেছে, ওর ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেই যে
ওই যে এরপর ক্রস এক্সামিনেশনের পরে যে রিডাইরেক্ট এক্সামিনেশন হয় সেটা আমরা করব না। আবার অনেক ক্লায়েন্ট আছে এত দুর্বল, এত তাদের ইন্টেলেকচুয়ালি তারা এত সমস্যা শঙ্কু, তারা যদি আরও প্রশ্ন করে আরও নষ্ট করবে, তখন আমরা বেসড অন দ্য রেকর্ড আমরা থেমে যাই, এ ধরনের হয়। তো ফলে এই জিনিসগুলো আগে এটা নিয়ে কাজ করতে হবে। অনেকেই আছেন ওই যে অ্যাপ্লাই করলেন, ওই যে একটা মাস্টারিং হলো, তারপরে আর কোনো খবর নাই। হ্যাঁ, তারপরে যে তারা কোথায় ওই হয় খবর নাই। উকিলের অফিস আপনার লিভিং রুম হইতে হবে, বেডরুমে গিয়ে এখানে রাত্রে ঘুমাবেন, ওইখানে ইভেন পাশ দিয়ে যাইতেছেন অন্য কাজে, এনে বসে এক কাপ চা খেয়ে যাবেন। চা বানানোর অনেক উকিলের জায়গায় ব্যবস্থা আছে, অন্তত আমার জায়গায় আছে। হ্যাঁ, ওইখানে পানি খাবেন, ওইটা আপনার ঘর বাড়ি বানাইতে হবে। অনেক অনেক ধন্যবাদ অ্যাটর্নি মীর মিজানুর। আমাদের হাতে সময় নেই, সময়ের দরিতে বাধা, সময় সীমানো টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অনেক রাত্রি আপনাকেও দূরে যেতে হবে এবং 30 দিন আমরা রোজা রেখেছি, আগামীকালকে আমাদের নামাজ সে কারণে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। এবং তবে আজকে আপনি এত সুন্দর করে এই ডিপোর্টেশন ঠেকানোর যে লড়াইয়ের যে কৌশলগুলো, যেটা অনেকেই জানে না, মন্ত্রমুগ্ধের মতো আমি শুনেছি যে শুরু থেকে, টিভিতে দেখে। কারণ এই যে এতদিন মানুষ জানে না আসলে যে কিভাবে কি করতে হয়। অনেকেই আসলে এই গভীর সমুদ্রের মধ্যে, মানে এই যে আপনি যেটা বললেন পাহাড় নদী সাগর পার হয়ে এখানে এসে কিন্তু শুকনো মাটির উপরেও গভীর সমুদ্র মনে হয় তাদের কাছে। এই বিষয়গুলো 3তে আমরা বাকিগুলো আলোচনা করব এবং সেগুলো আমরা পুঙ্খানুপুঙ্খ জানিয়ে দিতে চাই। কারণ যেটা আপনি বললেন সবার ক্ষেত্রে হয়তো এই সমস্যা নেই, কিন্তু কিছু মানুষের জন্য অবশ্যই আছে, সেটি আমাদের সার্থকতা। আপনাকে যে ইয়ে বলছিল 64টা গ্রামের একটা মোড়লও যদি আমার কথা ভালো হয়ে যায়, সেটি আমার সার্থকতা। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মীর মিজানুর রহমান। আপনার এই চমৎকার আলোচনার মধ্যে আমরা সত্যি ঋদ্ধ এবং প্রাণিত। ঈদ মোবারক। আপনাকেও আবারও ঈদ মোবারক। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা এই ডিপোর্টেশন ঠেকানোর লড়াই, আমেরিকার ইমিগ্রেশন কোর্টের আইনি কৌশলগুলোকে, অর্থাৎ এক কথায় আমরা যে এখানে এসে অ্যাসাইলাম করি, অ্যাসাইলাম জেতার জন্যে শুধুমাত্র এসেই আমরা যদি বলি অ্যাসাইলাম মেরে দিচ্ছি, অনেকেই বলি মেরে দিছি একেবারে এইভাবে, তো এই মেরে দিছি কথাটি যথার্থ নয়। এটি আপনার প্রথমেই আপনার এই অ্যাসাইলামের জেতা থেকে অনেক দূর সরে গেলেন। সুতরাং আপনার মানসিক দিক থেকে সেই প্রস্তুতি থাকতে হবে এবং কিভাবে আইন আপনার পক্ষে নেবেন, কিভাবে আপনার কেসে আপনি জিতবেন, আপনার সেই ভাষা সব কিছু আপনাকে জানতে হবে। আশা করি আজকের এই আলোচনা আপনাদেরকে যথেষ্ট ঋদ্ধ করেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। ঈদ মোবারক। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।